এমসিকিউ আসে, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা থেকে আমি শুধুমাত্র এমসিকিউ গুলো দেখাচ্ছি। এমসিকিউ গুলো যদি আসে তাহলে কি কি করবা? যেমন তোমাদের এখানে দেখো একটা দিয়েছে যে কোয়ান্টাম সংখ্যার যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলোকে সমাধানের জন্য কি কি বিষয়গুলো মনে রাখতে হবে। এগুলো একটু ভালো করে মনে রাখবা, এগুলো তোমাদের ভবিষ্যতের ইয়াতেও কাজে আসবে, তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিবা তখনও কাজে আসবে। ঠিক আছে, একটু প্রথম থেকে দেখো। তাহলে কোয়ান্টাম সংখ্যার মধ্যে যে 4টা কোয়ান্টাম সংখ্যা আছে, প্রথমে আছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করি স্যার, মনে আছে? কোয়ান্টাম সংখ্যাকে n দিয়ে, জি, স্মল n দিয়ে প্রকাশ করি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদেরকে কি জানায়, যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে কত দূরে আছে সেটা আমাদের জানায়। এটা মনে থাকবে স্যার, এটা আসে কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কোনটি জানা যায়। তাহলে হ্যাঁ, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব জানতে পারবো। এখন আমি জিজ্ঞেস করছি যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব আমরা কিভাবে পাই? হ্যাঁ স্যার, যে বলছো নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা কিভাবে হিসাব করা হয়? 2n স্কয়ার। না স্যার, এটা তো হচ্ছে ইলেকট্রন সংখ্যা। জি স্যার, এটা হবে, দেখো নিউক্লিয়াস থেকে প্রত্যেকটা কক্ষপথ একটা নির্দিষ্ট দূরত্বে থাকে। যেমন আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি না, ব্যাসার্ধ নির্ণয়ের একটা সূত্র করছিলাম। ব্যাসার্ধ নির্ণয়ের একটা সূত্র ছিল না, যে শর্টকাট একটা সূত্র করেছিলাম, মনে আছে কিনা দেখো, আর এন ইকুয়ালস টু 0.5292 ইন্টু 10 ইনভার্স 8 সেন্টিমিটার ইন্টু এন স্কোয়ার বাই জেড, এরকম একটা সমীকরণ পড়ছিলাম না? জি জি স্যার। তাহলে ওখানে যদি আমাদেরকে পরমাণুর সংখ্যা, পরমাণুটার নাম বলে দেয়, তখন সেখানে আমরা জেড এর মানটা পাবো আর এন এর মান ভিন্ন ভিন্ন বসে আমরা ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। যেমন আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, ধরো হাইড্রোজেন, বলছে যে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত। তো স্যার এখানে কি করবো, হাইড্রোজেনের জন্য জেড এর মান কত বসাবো? 1। আর যদি দ্বিতীয় কক্ষপথে, তাহলে আমি এখানে এন এর মান কত বসাবো? 2 বসাবো না? 2। তাহলে এখানে 2 বসালে আমরা কত পাবো? 4 ইন্টু 0.5292 ইন্টু 10 ইনভার্স 6 সেন্টিমিটার। যদি আমাকে তৃতীয় কক্ষপথ বলে এন এর মান 3 বসালে আমি কত পাবো? 9 ইন্টু ওই 0.5292 এটা। ঠিক আছে, তাহলে আমি প্রত্যেকটা কক্ষপথের দূরত্ব কিন্তু পেয়ে যাচ্ছি শুধুমাত্র এন এর মানটা বসিয়ে। তাহলে এন প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদেরকে কি করে, যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো কত দূরে আছে সেটা জানতে সাহায্য করে। এই লাইনে কি সমস্যা আছে স্যার? না স্যার। ব্যাসার্ধের মানটা যদি আমরা সূত্র থেকে হিসাব করতে পারি, কাজে সহজে আমরা নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো কত দূরে আছে সেটা জানতে পারি। আর একটা দেখো তো, যে একটা বৃত্তের ব্যাসার্ধ যত বড় হয় ওই বৃত্তের আকৃতি কি তত বড় হবে না? জি স্যার। হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ যত বড় হয় ওই বৃত্তটার আকার তত বড় হয়। তাই আমরা যেহেতু প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধটা যেহেতু জানতে পারি, সেজন্য আমরা এই প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা পাই, অর্থাৎ শক্তি স্তরটা কত বড় হবে। দ্বিতীয় কক্ষপথে এটা ছোট হবে, তৃতীয় কক্ষপথে অনেক বড় হবে, এটা কি বলতে পারবো স্যার? আবার দেখেন, আমি একটু এটা ব্যাখ্যা করছি। যেমন আমাদের হাইড্রোজেনের জন্য যদি আমরা প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা হিসেব করি, তখন পাবো 0.529 ইন্টু 10 ইনভার্স 8 সেন্টিমিটার, এটা পাবো আমরা এন এবং জেড এর মান বসিয়ে। যদি দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে চাই, তাহলে এখানে এন এর মান 2 বসালে আমরা 4 পাবো, অর্থাৎ 4 ইন্টু 0.529 বাকিটা আর কি। তার মানে প্রথম কক্ষপথ যেখানে, দ্বিতীয় কক্ষপথ তার 4 গুণ দূরে। তো তৃতীয় কক্ষপথের জন্য এখানে এন এর মান যখন আমরা 3 বসাবো, তখন সেখানে কি পাবো, যে প্রথম কক্ষপথ যতটুকু দূরে, তৃতীয় কক্ষপথ তার 9 গুণ দূরে। কথাটাই বুঝছি স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটার দূরত্ব বলতে পারবো, এবং দূরত্বটা যদি আমি বলতে পারি, তার মানে বৃত্তের ব্যাসার্ধটা যদি আমি জানতে পারি, তাহলে বৃত্তের আকারটা কত বড় হবে সেটা আমি বলতে পারবো। তাহলে এই প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা শক্তি স্তরের আকৃতি সম্পর্কেও ধারণা পাই। ঠিক আছে, তাহলে এই দুইটা লাইন মনে রাখতে হবে। এখানে যে লাইনগুলো দিয়েছে সেগুলো তোমরা স্ক্রিনশটের মধ্যে রেখে দিও, পুরো পেজটা আসার পরে এগুলো কাজে আসবে, এখনো কাজে আসবে, ভবিষ্যতেও কাজে আসবে। এরপরটা হচ্ছে দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাদেরকে উপশক্তি স্তর সম্পর্কে ধারণা দেয়, অর্থাৎ একটা প্রধান শক্তি স্তরের মধ্যে কোন জায়গায় কোন উপশক্তি স্তরে ইলেকট্রন আছে বা কোন অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব বেশি সেটা আমাদেরকে জানতে সাহায্য করে। যেমন একটু উদাহরণ দিই স্যার, যেমন আকাশে পুরো অংশে কি জলীয় বাষ্প থাকে না? আমাদের যে সূর্যের তাপে পানিগুলো যে বাষ্প হয়ে যাচ্ছে, সেগুলো তো আকাশের পুরো অংশের মধ্যে থাকে, পুরো আকাশ জুড়ে থাকে। কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে
কিছু কিছু অংশে এই জলীয় বাষ্পের ঘনত্ব বেড়ে যায়, সেটাকে আমরা কি বলি স্যার? বাষ্প মেঘ মেঘ। ভেরি গুড, কে মেঘ বলছেন? স্যার। মেঘ জি স্যার, ইস্টিয়াক ভেরি গুড। তাহলে দেখো কোনো কোনো অংশে দেখা যায় কি এই জলীয় বাষ্পগুলোর ঘনত্ব যখন বেড়ে যায় তখন সেটাকে আমরা বলি মেঘ। মেঘ ঠিক আছে স্যার, তো আকাশে তো পুরো আকাশ জুড়েই তো জলীয় বাষ্প থাকে, কিন্তু কিছু কিছু অংশের মধ্যে যেখানে তাদের মধ্যে ঘনত্ব বেশি সেটাকে আমরা যেভাবে মেঘ বলি, তেমনি ভাবে একটা প্রধান শক্তি স্তরের মধ্যে পুরো জায়গার মধ্যে অর্থাৎ একটা পুরো প্রধান শক্তি স্তর জুড়ে ইলেকট্রন গুলো থাকতে পারে, ঘুরতে পারে, কিন্তু কিছু কিছু অঞ্চলে দেখা যায় এদের ঘনত্ব বেশি থাকে, যেটাকে আমরা বলি ইলেকট্রন মেঘ বা উপ শক্তি স্তর। অর্থাৎ ইলেকট্রন মেঘটা কোথায় পাবো আমরা, সেই জায়গাটাকে বলবো উপ শক্তি স্তর। এই কথাটাই বুঝছি স্যার? জি ইলেকট্রন মেঘটা যেখানে পাওয়া যায় অর্থাৎ যেখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি সেই জায়গাটাকে বলবো উপ শক্তি স্তর, যেখানে শক্তি ইলেকট্রনকে স্তর। পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাদেরকে উপশক্তি স্তর সম্পর্কে ধারণা দেয় এবং এর সাহায্যে আমরা উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা পাই। এগুলো একটু খেয়াল রাখবা। প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরের আকৃতি, সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা দেয়। ঠিক আছে স্যার? যেমন আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা কি দিয়ে প্রকাশ করি? এল দিয়ে না? জি স্যার জি স্যার। আচ্ছা, L সহকারী কোয়ান্টাম সংখ্যাকে যেহেতু আমরা এল দিয়ে প্রকাশ করি, তাহলে এল এর মান তো আমরা জানি যে 0 1 2 3 এরকম হয়। এন এর মান যদি 1 জি হয় স্যার। তখন এল এর মান 0 এরকম। তাহলে দেখো যখন এল এর মান 0 হয় তখন সেটাকে আমরা কি বলি? এস উপশক্তি স্তর, 1 হলে পি উপশক্তি স্তর, 2 হলে ডি উপশক্তি স্তর, 3 হলে এফ উপশক্তি স্তর। F যদিও দেখো এখানে আমি যখন টেবিলের মধ্যে এগুলো বসাচ্ছি তখন এগুলো কিন্তু ক্যাপিটাল লেটার আসছে, কিন্তু এগুলো লিখতে হবে কোথায়, কিভাবে লিখতে হবে? এগুলো স্মল লেটারে লিখতে হবে স্যার, এগুলো মনে রাখবো। উপশক্তি স্তরকে আমরা সবসময় স্মল লেটারে লিখবো। এখানে আমি টেবিলের মধ্যে বসাচ্ছি তো এই জন্য এখানে এগুলো ইয়া হয়ে গেছে, ক্যাপিটাল লেটার চলে আসছে। ঠিক আছে, এগুলো লেখার সময় আমরা স্মল লেটারে লিখবো। তো এখানে দেখো এল এর মান 0। জি স্যার বলেন। স্যার এখানে গোলাকার ডাম্বেল যুক্ত ডাম্বেল এটা এগুলো কি? জি জি স্যার, এটা ব্যাখ্যা করতেছি। এমনিতে উপশক্তি স্তরগুলো সাধারণত ডাম্বেল আকৃতির হয়। কিরকম বলছি স্যার? উপশক্তি স্তরগুলো সাধারণত ডাম্বেল, অর্থাৎ ডাম্বেলটা কিরকম বলছিলাম যে চারের মতো, চারকে যদি একটু টেনে লম্বা করে দিই তার আকৃতিটা যেরকম হয় সেটা হচ্ছে কি ডাম্বেল। তো এল এর মান 0, এল এর মান 0 মানে এখানে কোনো ডাম্বেল নাই স্যার, এটা এভাবে মনে রাখবো যে এল এর মান 0 মানে কোনো ডাম্বেল নাই। তো কোনো ডাম্বেল না থাকলে সেটার আকার হবে গোলক আকার। এটা একটু মাথায় ভালো করে ঢুকাই নিই যে এল এর মান যদি 0 হয় তাহলে বুঝবো সেখানে কোনো ডাম্বেল নাই। ডাম্বেল না থাকলে জি স্যার সেটা হবে গোলক আকার। এল এর মান 1, তার মানে এখানে ডাম্বেল কয়টা থাকবে স্যার? একটা। আলের মান একটা। একটা এল এর মান 1 মানে ডাম্বেল একটা। বুঝছি? তাহলে আমরা যে এল এর মান 1 সেটাকে পি উপশক্তি স্তর বলি, তাহলে পি উপশক্তি স্তরের মধ্যে ডাম্বেল থাকবে কয়টা? একটা। তাহলে পি উপশক্তি স্তরগুলো একটা ডাম্বেল যুক্ত। নিচের ছবিটা একটু দেখো যে এস অরবিটাল থেকে এস উপশক্তি স্তরটা কিরকম ছিল? গোলকের মতো। পি উপশক্তি স্তরটা কিসের মতো স্যার? ডাম্বেলের মতো। দেখতে পাচ্ছি স্যার? একটু রেসপন্স করতে হবে। নিচের ছবিটা কি দেখতে পাচ্ছি? জি স্যার। যে তাহলে জি পি স্যার। উপশক্তি স্তরটা কিসের মতো? ডাম্বেলের মতো। ডাম্বেলের মতো। কয়টা ডাম্বেল এখানে? একটা। একটা। তাহলে এল এর মান যেহেতু 1 সেজন্য আমরা বলতে পারি যেখানে পি উপশক্তি স্তরের মধ্যে ডাম্বেল থাকবে একটা। একটা ঠিক আছে স্যার? এরপরে এল এর মান 2 হলে সেটা আমরা ডি উপশক্তি স্তর ধরি, তাহলে এখানে এল এর মান 2 মানে ডাম্বেল কয়টা? দুইটা। দুইটা। তাহলে দেখো যে প্রত্যেকটা ডি উপশক্তি স্তরের মধ্যে কয়টা করে ডাম্বেল আছে? দুইটা। এই যে একটা ডাম্বেল হচ্ছে এদিক থেকে এদিকে আর একটা হচ্ছে এখান থেকে এদিকে। দেখতে পাইছি? জি স্যার। তাহলে ডি উপশক্তি স্তরের মধ্যে ডাম্বেল থাকবে দুইটা, আর এল এর মান 3 হলে সেটাকে এফ উপশক্তি স্তর ধরে এফ উপশক্তি স্তরের মধ্যে ডাম্বেল থাকে তিনটা। এখানে কি তিনটা ডাম্বেল দেখতে পাচ্ছি? 1 2 3, এখানে 1 2 3 তিনটা ডাম্বেল আছে। তাহলে এস এর মধ্যে ডাম্বেল নাই, পি এর মধ্যে একটা ডাম্বেল, ডি এর মধ্যে দুইটা, এফ এর মধ্যে তিনটা ডাম্বেল। ঠিক আছে? তাহলে এল এর মান আমাদেরকে ওই উপশক্তি স্তরটার আকৃতি কেমন সেটা সম্পর্কে ধারণা দেয়। সেটা কি গোলক আকার হবে, না একটা ডাম্বেল যুক্ত, দুইটা ডাম্বেল যুক্ত, না তিনটা ডাম্বেল যুক্ত, কিরকম হবে সেটা আমাদেরকে ধারণা দেয়। এই কথাটা মানে কি বুঝে গেছে? কেউ যদি না বুঝে থাকো বলতে পারো, যথেষ্ট সময় আছে, ব্যাখ্যা করতে পারবো। কারো যদি বুঝতে সমস্যা হয় বলতে পারো আমাকে।
কেউ কি আসো মানে এটা বুঝো না এরকম? স্যার নিচের গুলা ডি তারপর এফ এগুলা কিরকম হবে? এগুলো কিরকম হবে? জি আচ্ছা দেখো নিচে যে ডি উপশক্তি স্তরটা দিছে, আমরা ডি উপশক্তি স্তরের মধ্যে দেখো ডাম্বেল থাকবে কয়টা? দুইটা। তাহলে একটা ডাম্বেল দুইটা। হচ্ছে দেখো এই যে এইটা যদি আমি ধরি এরকম করে হয়তো চারের মতো করে এই পাশ থেকে এদিকে একটা চারের মতো, এদিক থেকে একটা চারের মতো, ঠিক আছে? এদিক থেকে একটা চারের মতো ডাম্বেল, এদিকে একটা চারের মতো ডাম্বেল। তাহলে ডি উপশক্তি স্তরের মধ্যে ডাম্বেল থাকবে দুইটা, এফ উপশক্তি স্তরের মধ্যে তিনটা থাকবে। এটা একটু জটিল ধরনের, এখানে এফ উপশক্তি স্তরের মধ্যে ডাম্বেল থাকে তিনটা করে। তাহলে আমরা শুধুমাত্র বলবো যে সহকারী কোয়ান্টাম সংখ্যাটা আমাদেরকে উপশক্তি স্তরটার আকৃতি কেমন হবে সেটা সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়। মনে থাকবে স্যার? জি আচ্ছা, তো আমি এরপরে পেজে যাচ্ছি, তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো তোমাদের এখনো কাজে আসবে। আবারও বলে দিচ্ছি, ভবিষ্যতে যখন অ্যাডমিশন টেস্ট দিবা এইচএসসি শেষে তখন তোমাদের কাজে আসবে এগুলো। স্ক্রিনশট নেওয়া হয়েছে স্যার? জি স্যার। জি স্যার। এরপরে পেজে যাচ্ছে। তাহলে আমাদের জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হয় কত? 0 থেকে n-1 পর্যন্ত। এগুলো তো আমাদের জানা আছে, এগুলো পড়ছি। তাহলে আচ্ছা আরেকটা এখানে অ্যানিমেশনে হয়তো একটু উল্টোপাল্টা হয়ে গেছে। যে কোনো একটা শক্তি স্তরের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা নির্ণয় করতে পারি কি দিয়ে? 2n² এই সূত্র দিয়ে। আচ্ছা এখন যদি আমাকে বলে যে স্যার এই যে চতুর্থ শক্তি স্তরের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, এটা বিপ্লব বলতে পারবা? শুধু বিপ্লব, আর কেউ বলবো না। চতুর্থ শক্তি স্তরের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তোমার সামনে সূত্রটাও আছে, দেখি পারো কিনা। কে বলছে? স্যার আমি। বিপ্লব। আচ্ছা তাহলে যে কোনো একটা শক্তি স্তরের মধ্যে হ্যাঁ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারবো না? জি স্যার। কারো কি সমস্যা আছে এটাতে, এই সূত্রে? না স্যার। আচ্ছা এরপর দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হয়েছে 0 থেকে n-1 পর্যন্ত, এবং এখান থেকে আমরা আচ্ছা আরেকটা লাইন দেখো, যে কোনো একটা শক্তি স্তরের মধ্যে অরবিটাল সংখ্যা হচ্ছে n²। যে কোনো শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে n²। যেমন ধর আমাকে বলছে যে দ্বিতীয় শক্তি স্তরে কয়টি অরবিটাল আছে, তাহলে কিভাবে পাবো স্যার? দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা n²। চারটা। চারটা। তাহলে চারটা কি কি কে বলতে পারে দেখি? দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে যে চারটা অরবিটাল আছে কি কি? দেখি আমার কে স্যার ইমরান হ্যাঁ বলছিলা, বলো। কে এল এম এন। না স্যার এখানে শক্তি স্তরের মধ্যে অরবিটাল, অরবিটাল সংখ্যা, অরবিটাল তো KLMN দিয়ে লিখে না স্যার। ও স্যার সরি স্যার 2s 2px 2py 2pz। ভেরি গুড ইশতিয়াক, জি জি ভেরি গুড। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে অরবিটাল কি কি আছে? 2s এবং 2p। তো s অরবিটাল তো একটা, p অরবিটাল হচ্ছে তিনটা, px py pz। সেজন্য আমরা মোট অরবিটাল সংখ্যা পাবো চারটা। বুঝছি এটা? জি জি স্যার। আচ্ছা এখন যদি আরেকজনকে জিজ্ঞেস করি, ক্লিয়ার হয়েছে কিনা দেখি, আরেকজনকে জিজ্ঞেস করি, বলবে প্রভাকর। প্রভাকর তুমি বলবে যে চতুর্থ শক্তি স্তরের মধ্যে কয়টা অরবিটাল থাকবে? হ্যাঁ বলো প্রভাকর। আটটা। আটটা কেন স্যার? 4 কে স্কয়ার করলে কি 8 হয়? বলো 16টা থাকবে। তাহলে চতুর্থ শক্তি স্তরের মধ্যে আমরা অরবিটাল সংখ্যা পাবো 16টা। ঠিক আছে স্যার, এখানে সূত্রটা তো আছেই স্যার, যে n²। যে কোনো একটা শক্তি স্তরের মধ্যে অরবিটাল সংখ্যা হচ্ছে n²। তাহলে চতুর্থ শক্তি স্তরের মধ্যে অরবিটাল হবে যে 16টা। কি কি এটা কি রোমান পারবে? চতুর্থ শক্তি স্তরের মধ্যে কোন কোন অরবিটাল থাকবে?
জি স্যার। কি কি বলো তো? 2px2, 2py1, 2pz1। না স্যার, 16টা চতুর্থ শক্তি স্তরের মধ্যে 16টা অরবিটালের কথা বলছে। স্যার একটু করতে হবে। আচ্ছা, চতুর্থ শক্তি স্তরের মধ্যে কোন কোন অরবিটাল থাকে স্যার? 4s, 4p, 4d, 4f, চারটা না? জি স্যার। আচ্ছা, জি স্যার। এর মধ্যে s অরবিটাল তো একটা, p অরবিটাল 3টা, মোট কয়টা? 4টা। d অরবিটাল হচ্ছে 5টা, তাই 4 5 9, f অরবিটাল 7টা, 9 7 16টা। ঠিক আছে, এইভাবে আমরা অরবিটাল সংখ্যা নির্ণয় করতে পারি। শুধু এই সূত্র দিয়ে কিন্তু আমরা শর্টকাট আনসার করতে পারবো যে কোনো একটা শক্তি স্তরের মধ্যে অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কয়ার। এরপর যে কোনো একটা উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 2l + 1। তো এটা দিয়ে আমরা s p d f এগুলোতে কয়টা ইলেকট্রন থাকতে পারে নির্ণয় করতে পারবো। এরপরটা হচ্ছে দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমাদের উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল সংখ্যা এবং অরবিটাল সমূহের ত্রিমাত্রিক দিক বিন্যাসটা প্রকাশ করে। তো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা কোন একটা উপশক্তি স্তরের মধ্যে কয়টা অরবিটাল আছে এবং সেই অরবিটালগুলো কোন দিকে আছে, কোন দিকে বিন্যস্ত আছে সেটা জানতে পারবো। আর m এর মান হয় কত? -l থেকে 0 সহ +l পর্যন্ত। এটা সূত্রটা পড়ছিলাম। তার একটা দেখো, যে কোনো একটা উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল সংখ্যা হচ্ছে 2l + 1। তোমাদের সূত্রগুলো তো হয়তো একটু সমস্যা হতে পারে। দেখো, এটা হচ্ছে প্রথমে যেটা লিখছি 3 নম্বরে, এটা হচ্ছে যে কোনো শক্তি স্তরের অরবিটাল সংখ্যা। শক্তি স্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কয়ার, আর উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে 2l + 1। মনে থাকবে স্যার? শক্তি স্তর হলে n স্কয়ার, উপশক্তি স্তর হলে 2l + 1। তাহলে দেখো তো, এখন যদি আমি বলি যে ডি উপশক্তি স্তরের মধ্যে কয়টা অরবিটাল আছে, তো ডি উপশক্তি স্তরের জন্য l এর মান কত বসাতে হয়? 2. 2। তাহলে এখানে আমরা কত পাবো দেখো তো? 2 × 2 + 1, 5টা। তাহলে ডি উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল আছে 5টা, সহজে পেয়ে যাব। বুঝছি স্যার? জি স্যার। ওকে, তাহলে এরপরেরটাতে আসি। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা আমাদেরকে ইলেকট্রনগুলো নিজ অক্ষের চারিদিকে কিভাবে ঘুরে সেটা প্রকাশ করে, হয় ঘড়ি কাঁটার দিকে ঘুরে বা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে। এখন এক্ষেত্রে জানতে যাচ্ছি যে ইলেকট্রনগুলো যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তখন তার স্পিনটাকে আমরা কি ধরি? প্লাস না মাইনাস? Plus. প্লাস। ভেরি গুড। তাহলে ইলেকট্রনগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে প্লাস হাফ, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস হাফ। এখন আমাদেরকে যখন আমরা এমসিকিউ সমাধান করবো একটু পরে, হ্যাঁ, এমসিকিউ সমাধান করতে গিয়ে আমরা এই ধরনের একটা প্রশ্ন পাবো যে অরবিটাল সমূহের সেটের ক্ষেত্রে কোনটি সঠিক। আমরা একটু পরে কিছু এমসিকিউ সলভ করব। তো সেখানে আমাদেরকে অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে স্যার, এই যে n > l > m, অর্থাৎ n এর মানটা সবসময় l এর চেয়ে বড় হবে, l কখনো n এর চেয়ে বড় হবে না। যে সকল অপশনের মধ্যে আমরা l এর মানটা n এর সমান কিংবা বড় পাবো সেগুলোকে প্রথমেই বাদ দিয়ে দিব। বুঝছি স্যার? যেমন ধরি, আমাকে একটা উদাহরণ হিসেবে দিল যে n এর মান 3, l এর মান 3। তাহলে এই সেটটা কি সম্ভব হবে কিনা? না স্যার। n এর মান 3 বলছে, l এর মানও 3, কিন্তু n এর মান 3 হলে l এর মান কখনোই 3 আসবে না। l এর মান আসবে কত? 0 1 2, তিনটে মান আসবে। বুঝছি স্যার? জি n এর মানটা জি সবসময় l এর চেয়ে বড় হবে, আর l এর মানটা সবসময় m এর চেয়ে বড় হবে। এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে। এটা যদি মাথায় রাখি তাহলে আমরা ওই সঠিক অপশনগুলো খুঁজে পাবো। না হলে তো স্যার সূত্র দিয়ে এতগুলো কিভাবে মনে রাখবো যে n এর মান, l এর মান, m এর মান, এতগুলো সূত্র দিয়ে যদি মনে রাখতে যাই একটু কষ্ট হয়ে যাবে, এমসিকিউ সমাধান করতে আমাদের দেরি হয়ে যাবে। সেজন্য এই কনসেপ্টটা মাথায় রাখবো, n এর চেয়ে m এর চেয়ে l বড়, l এর চেয়ে n বড়। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখবো। আর সর্বশেষ সম্ভবত যততম শক্তি স্তর তাতে ততটা উপশক্তি স্তর থাকবে। যেমন ধরি আমাকে বলছে যে দ্বিতীয় শক্তি স্তর, এখানে উপশক্তি স্তর কয়টা? 2টা। যততম শক্তি স্তরের কথা বলবে সেখানে ততটা উপশক্তি স্তর থাকবে। যেমন দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে কোন কোন উপশক্তি স্তর আছে? sp, 2s, 2p। ঠিক আছে, তো তৃতীয় শক্তি স্তর বললে সেখানে কয়টা উপশক্তি স্তর থাকবে স্যার? তিনটা। তিনটে। 3টা। ভেরি গুড। কি কি থাকবে তৃতীয় শক্তি স্তরে? কি কি উপশক্তি স্তর থাকে? 3p, 3s, 3p, 3s, 3p, 3d। 3s, 3p, 3d। ভেরি গুড। তাহলে আমরা যততম শক্তি স্তর বলবো সেখানে কয়টা উপশক্তি স্তর থাকবে সেটা সহজেই বলতে পারবো। আর আজকে তথ্য, তোমাদের যে তথ্যগুলো দেওয়া ছিল তার মধ্যে সর্বশেষ তথ্য হচ্ছে এটা। দেখো, অরবিটাল সমূহের সম্ভাব্যতার ক্ষেত্রে মনে রাখতে হবে যে l এর সর্বোচ্চ মান হবে n এর মানের চেয়ে 1 কম। যেমন ধরি আমাকে বলছে যে 3p অরবিটালটা সম্ভব কিনা।
ঠিক আছে 3p একটু প্রশ্ন শুনে দেখো যে 3p অরবিটালটি সম্ভব কিনা, তখন সেখানে দেখবো যে এখানে l এর মান কত হয়। 3p তে l এর মান কত স্যার? 1 1। তাহলে l এর মান 3 হলে l এর মান 1 সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা বলবো এই অরবিটালটা সম্ভব হবে। তাহলে এগুলো গেল আমার তথ্য। এখন আসা যাক কয়েকটা তোমাদের বই থেকে লিখে নিয়েছি, এটা স্ক্যান করে নিয়েছি কয়েকটা এমসিকিউ। প্রশ্নগুলো তো স্পষ্ট দেখা যাচ্ছে আশা করি। জি স্যার। আচ্ছা, আমি দ্বিতীয় প্রশ্নটা আসি যে কোনটি আইসোটোন নির্দেশ করে। আইসোটোন মানে কি স্যার? যেখানে কি থাকবে? নিউটন সংখ্যা সমান। ভেরি গুড, যেখানে নিউট্রন সংখ্যা সমান থাকবে। এখন আমরা এই যেখানে যে অপশনগুলো দেওয়া আছে তাদের মধ্যে দেখবো যে কোনটাতে নিউট্রন সংখ্যা সমান। তাহলে দেখো স্যার ক। ক, এখানে 16টা এখানে 16টা, ভেরি গুড। তাহলে এখানে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। এরপরে আমি আরেকটা যদি দেখি, যেমন আলফা কণা ভর ইলেকট্রন ভর চেয়ে অনেক বেশি হবে, এটা তো গেল। এরপরটা দেখো তো, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষের শক্তি। বোর কক্ষ বলতে আমরা বোর সাহেব আমাদের যে অরবিট গুলো ধারণা দিয়েছেন সেটা। বোর কক্ষের শক্তি যদি এত হয়, আমার এখানে প্রশ্নটা দেখা যাচ্ছে না স্ক্রিন শেয়ারের জন্য। এখানে কত হয়েছে স্যার? আমার ওই যে স্ক্রিন শেয়ার লেখাটা আসছে এখানে দেখা যাচ্ছে না। এটা কি চতুর্থ? স্যার জি স্যার, চতুর্থ বার। আচ্ছা, চতুর্থ বোর কক্ষের শক্তি কত হবে? তাহলে শক্তির সাথে সম্পর্কটা কি জানি স্যার? হ্যাঁ স্যার, এখানে সূত্রটা কি জানি? স্যার আমি আগের পেজটাই স্ক্রিনশট নিতে পারিনি। আগের পেজটার? এনতে স্যার। আচ্ছা, নিয়ে নাও। নেওয়া হয়েছে? আচ্ছা, এখানে শক্তির সাথে আমাদের ওই যে কোথায় কাটছো, হ্যাঁ, তাহলে এখানে শক্তির একটা সম্পর্ক আছে, এটা কি জানি? মানে দ্বিতীয় বোর কক্ষের শক্তি যদি এটা হয়, চতুর্থ বোর কক্ষের শক্তি কত হবে? আচ্ছা, এখানে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আমরা একটু পরে দেখতেছি। 6 নাম্বারটা দেখো, প্রধান শক্তি স্তর n সমান 4 হলে তার উপশক্তি স্তর কয়টা? এটা তো একটু আগে বলছিলাম স্যার, তথ্যটা কয়টা হবে? n সমান যদি 4 হয় তাহলে সেখানে উপশক্তি স্তর কয়টা থাকবে স্যার? 4টা স্যার। 4টি। ভেরি গুড। তাহলে এটা তো বুঝছি, এখন ওই তথ্যটা তো এখানে পাচ্ছি যে উপশক্তি শক্তি স্তর যত, শক্তি স্তরের সংখ্যা যত, উপশক্তি স্তর ততটা হবে। এরপরে 7 নাম্বারটা, যে কোনো একটা শক্তি স্তরের উপশক্তি স্তরের সংখ্যা। শক্তি স্তরের মধ্যে উপশক্তি স্তরের সংখ্যা আমরা কোনটা দিয়ে পাই? n+1 না স্যার, একটু চিন্তা করে দেখো। n² যে কোনো একটা শক্তি স্তরের মধ্যে শুধু সাইডে ক হবে না? যে কোনো একটা শক্তি স্তরের মধ্যে উপশক্তি স্তর, এটা কি হবে স্যার? n কে বলছে? nটা কে ইমরান বলছে? স্যার। ইমরান, ভেরি গুড। সবাই এটা দেখো, যখন আমাদের n স্কয়ার হবে কখন স্যার? যখন আমাদের শক্তি স্তরের মধ্যে অরবিটাল সংখ্যা বলবে। বুঝছি স্যার? শক্তি স্তরের মধ্যে যদি অরবিটাল সংখ্যা আসতো তখন আমি n স্কয়ার লিখতাম। দেখো এখানে কনফিউজিং অনেকগুলো প্রশ্ন দিয়েছে, অনেকগুলো অপশন দিয়েছে। এখানে শক্তি স্তরের মধ্যে যদি উপশক্তি স্তর হয় তখন সেটাও কিন্তু n হবে, কারণ আমরা এর আগেরটাতে দেখছি উপরের প্রশ্নটা দেখো n সমান 4, উপশক্তি স্তর 4টা। ঠিক আছে, এটা কি বুঝছি? n এর মান যত, উপশক্তি স্তর ততটা। এরপর দেখো আমি একটু আগে যেটা বললাম যে কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সম্ভব নয়। তাহলে এরকম যখন আমাকে দিবে তখন আমি প্রথমটাই দেখি যে n এর মান 2, l এর মান 2, এটা কি সম্ভব? না স্যার, যে একটু আগে বললাম যে l এর মানটা সবসময় কি হবে? n এর মানটা সবসময় l এর চেয়ে বড় হবে, কিন্তু এখানে n আর l সমান দিয়েছে, তার মানে এটা সম্ভব না। আমি একবারে দেখি বলে দিছি। আমার যদি ওই কনসেপ্টটা মাথায় থাকে, ওই যে নিচে একটা লাইন লিখলাম যে n গ্রেটার দেন l গ্রেটার দেন m, এইটা যদি মাথায় থাকে তাহলে আমি দেখো এতগুলো দেখার দরকার নেই আমার। আমি এখানে দেখতে পাচ্ছি n আর l সমান, তাহলে এটা ভুল। এটাই বুঝছি স্যার? জি স্যার। ওকে, তাহলে আমি কি দেখেই বলতে পারবো যে কোনটা সঠিক কোনটা ভুল? জি স্যার। ওকে, এরপরটা দেখো,
চতুর্থ শক্তি স্তরের মধ্যে অরবিটাল সংখ্যা, এখন কিন্তু প্রশ্নটা আসছে যে চতুর্থ শক্তি স্তরের মধ্যে অরবিটাল সংখ্যাটা কিভাবে পাবো? n স্কয়ার n স্কয়ার। ভেরি গুড। তাহলে এখানে হবে কয়টা? চতুর্থ শক্তি স্তর হলে 16টা। 16 হুম। আর একটা এখানে তথ্য ভিত্তিক দেখো, আমি এমসিকিউ যেগুলো ম্যাথমেটিক্যাল দিয়েছে সেগুলো করে দিচ্ছি। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখো কয়েকটা 11 নম্বর প্রশ্নটা দেখো যে ইলেকট্রন 5d তে যাওয়ার আগে কোন অরবিটালটাকে পূর্ণ করবে? আমাদের কি আউটবাউ নিয়মটা কি মনে আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আউটবাউ নিয়ম অনুসারে কি এটা করতে পারবো? জি স্যার। ওকে। 12 নম্বরটা অধিক স্থিতিশীলতার জন্য কোনটি সঠিক, অর্থাৎ কোনটার স্থায়িত্ব বেশি? S2D4, S1D10। এখানে আমার অপশন দুটো দেখা যাচ্ছে না স্যার, এখান থেকে কোনটা সঠিক হবে দেখো তো। এই দুইটা সঠিক না। S1D10 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 এগুলো কি ভুল? এখানে আমার ওই না, এটা ঠিক আছে। আর S1D10 S1D10 ভেরি গুড। তাহলে এখানে S1D10। আমার এখানে ওই স্ক্রিন শেয়ার এটার জন্য দেখা যাচ্ছে না। Fe2 প্লাস, অর্থাৎ ফেরাসাইনের 3d শক্তি স্তরের মধ্যে কয়টা ইলেকট্রন? এটা অবশ্যই 6টা ইলেকট্রন হবে। এটা গেল আমাদের এখান থেকে। আর লাগতেছে না আপাতত, আমরা এরপরে বোর্ড পরীক্ষা যেগুলো আসছে এরকম চলে যাই। এখানে প্লাঙ্কের সময়গুলো বোর্ড মডেল থেকে পাবো আমরা। 38 নম্বর প্রশ্নটা দেখো তো, পি উপশক্তি স্তরের জন্য আমাদের বলছে L-2। এটা কি ঠিক আছে স্যার? না স্যার। এটাই না ভুল। স্যার, তাহলে বাকি দুটো ঠিক। ভুল। বাকি আছে? দুটো ওকে। এই ধরনের প্রশ্নের বাকি দুটো ঠিক হবে। হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো অ্যানসার করাটা খুবই সোজা। একটা যদি ভুল কোনো মতে বের করতে পারি তাহলে বাকি দুটো ঠিক। তাহলে এটা n সমান 3 হলে এখানে কি প্রথমটা কি ঠিক আছে প্রথমটা স্যার? তো ভুল। প্রথমটাই ভুল। তাহলে না, বাকি দুটো ঠিক প্রথমটা আছে। ভুল। 3f অরবিটাল তো সম্ভব না, কারণ n সমান 3 হলে L-মান 3 হয় না। f এর জন্য L-মান 3 হতে হয়, কিন্তু এখানে n সমান 3 হলে L-মান 3 হবে না। তাহলে এটা ঠিক আছে, এটা ভুল। তাহলে এভাবে আমরা কিন্তু একটা ভুল বের করতে পারলে বাকিগুলো পেয়ে যাবো। এরপরে দেখো তো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তাহলে ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করে কিনা? না। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? যে অরবিটাল সংখ্যা বা অরবিটালটার দিক নির্দেশ করে। তাহলে বাকি দুটো ঠিক। এক নাম্বার ভুল। সবগুলো তো এক নম্বর ভুল থাকবে না, হয়তো এখানে অপশন যেগুলো সেখানে হয়ে গেছে আর কি। আচ্ছা, তো সবগুলো তো এক নাম্বার ভুল। না, সবসময় এটা হবে না। আচ্ছা, এখন বোর্ড কোয়েশ্চেন দেখি, যেহেতু সময় আর 7 মিনিট আছে। প্রথমটাই তো পারবো, আইসোটোন দিয়ে যেহেতু একটা করছি। এটা 62 নাম্বারটাই পারবে যে কোনটি আলফা কণা? আলফা কণার মধ্যে কি কি থাকে? আলফা কণার সংখ্যাটা কি মনে আছে? 2,4 হিলিয়াম। 2,4 হিলিয়াম, তার মানে বর সংখ্যা 4, প্রোটন সংখ্যা 2। তাহলে নিউট্রন কয়টা হবে স্যার? বর সংখ্যা 4, প্রোটন সংখ্যা 2, তাহলে নিউট্রন সংখ্যা কয়টা হবে? 2টা তাহলে সঠিক উত্তর কোনটা হবে স্যার? এখানে এই যে অপশনগুলো আছে এর মধ্যে সঠিক উত্তর কোনটা? 2 নাম্বারটা দুটি প্রোটন, দুটি নিউট্রন। আচ্ছা, তো এখানে দেখো তো রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কোন পদার্থটার প্রলেপ ব্যবহার করছিল মনে আছে? জিঙ্ক সালফাইড, এটা মনে আছে? আচ্ছা, ভেরি গুড। দেখো চট্টগ্রামের প্রশ্নটা আসছে, পরমাণুর কোন দুটি কণিকা পরস্পর সমান, অর্থাৎ কোন দুইটা একই? নিউট্রন আর প্রোটন। ইলেকট্রন আর প্রোটন, কোন দুটি কণিকা পরস্পর সমান? হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখানে হচ্ছে মূলত ইলেকট্রন এবং প্রোটন এই দুইটা পরস্পর সমান থাকে পরমাণুর মধ্যে। যতটা প্রোটন ঠিক ততটা ইলেকট্রন থাকে। কম্পোজিট কণিকা কোনগুলো স্যার? যেগুলো একটু ভারী ভারী টাইপের। তো ভারীর মধ্যে কি আছে? আলফা কণা সবচেয়ে ভারী। আলফা কণা চার্জ হচ্ছে +2। আলফা কণা চার্জ +2। এটা দেখো তো নিচে কোনটির ক্ষেত্রে বোরের সূত্রটা প্রযোজ্য? তাহলে বোরের মডেলটা কার জন্য প্রযোজ্য ছিল? যে যাদের মধ্যে শুধু একটা ইলেকট্রন আছে তার জন্য, তাই না? এখানে হবে কি খ নাম্বারটা? খ, লিথিয়াম। এটা 2+ হলে একটা ইলেকট্রন হতো, ঠিক আছে? এটা 2+, এটা 3+ হলে সত্য হতো। আর হাইড্রোজেন, শুধু হাইড্রোজেন আয়ন না, তাহলে এটা প্রযোজ্য শুধু খর জন্য। এরপরে দ্বিতীয় কক্ষপথের জন্য দেখো তো, দ্বিতীয় কক্ষপথের একটা ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান। কৌণিক ভরবেগ কি বলছে? অ্যাম্পিয়ার nh/2π। এখানে n এর মান কত বসাবো? যেহেতু দ্বিতীয় কক্ষপথ বলছে, আমরা n এর মান 2 বসাই দিব। 2 nh/2π। তো দেখো 2 কিন্তু কাটা যাবে। এখানে সঠিক উত্তর কোনটা হবে?
কে বলতে পারে সঠিক উত্তর কোনটা? 3 নাম্বার ampere equal to h pi h বাই পাই, অর্থাৎ গ নাম্বার অপশনটা সঠিক। কারণ এখানে দেখো আমরা যখন n এর মান 2 বসাবো, নিচে একটা 2 আছে, 2 বাদ যাবে। এরপর 73 নম্বরটা দেখো, ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন দুইটার জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? তার মানে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষে কি আসে? 4s2। আমি বলে দিলাম যে সর্বশেষ ইলেকট্রন দুটো হচ্ছে কি 4s2। তাহলে 4s এর জন্য সঠিক কোয়ান্টাম সংখ্যার সেট দেখো তো কোনটা? n এর মান 4, l এর মান 0, m এর মান 0। ঠিক আছে, যেহেতু s উপশক্তি স্তর, তাহলে s বলে l এর মান 0, m এর মানও 0, আর n এর মান হচ্ছে 4। আর স্পিন কি হয়? দুইটা ইলেকট্রন যেহেতু স্পিন, একটা হবে প্লাস হাফ, একটা মাইনাস হাফ। মাইনাস আপ। ঠিক আছে স্যার, যদিও এখানে মাইনাসটা পড়ে নাই, একটু ভুল হয়েছে মনে হয়, এখানে মাইনাসটা পড়ে নাই। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা। এরপরে সময় আছে 4 মিনিট, দেখি এই 74 নাম্বারটাই পারবো? দেখো তো, কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে। কোন একটি ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সঠিক? M3L1 দেখো এটা ভুল না, M0 খ নাম্বারটা কি ভুল? প্রথমে বলে দিতে পারি n1 l1 দুইটা তো সমান হতে পারে না, স্যার ওটা ভুল। তাহলে প্রথমটা ভুল। আর এখানে দেখো ক নাম্বারে l1 হলে বলছেন 3 যে l এর মানটা m, হ্যাঁ 3 নাম্বারটা হবে। 3 নাম্বারটা হবে, হ্যাঁ ঠিক আছে। নাম্বারটা ঠিক আছে। জি স্যার, আমরা সম্পর্ক যেটা বলছিলাম যে l এর মানটা m এর চেয়ে বড়, কিন্তু এখানে এটা হয় নাই নাকি? জি, তাহলে এটা হবে না, এটা হবে না, তাহলে 3 তিন নাম্বারটা শুধু নাম্বারটা সঠিক। ভেরি গুড। পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট, সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে? 4s1। তাহলে 4s এর জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা হবে? স্যার খ 2 নাম্বারটা। খ নাম্বারটা, ভেরি গুড। তাহলে খ নাম্বারটা সঠিক উত্তর। এটা কি আনসার দেখে বলতেছো নাকি নিজেরা চিন্তা করে বলতেছো? নিজেরা স্যার। ভেরি গুড, তাহলে নিজেরা চিন্তা করে বললে অনেক অনেক ভালো। তাহলে এই ধরনের প্রশ্ন দেখো, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 2 হলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? একটা সূত্র পড়ছে 2 × 2l + 1। l এর মান 2 হলে আমরা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত পাবো? যে 2 × 2l + 1, তার মানে কয়টা আসে? 10টি। 10টা। ভেরি গুড। ডি উপশক্তি স্তর হলে 10টা। f উপশক্তি স্তর অরবিটাল সংখ্যা কয়টা? 7টা। এটা আমরা বলতে পারি যে কোনো একটা উপশক্তি স্তর অরবিটাল সংখ্যা হচ্ছে 2l + 1, তাই f হলে l এর মান 3 হয়, সেটা বসেই পাবো। কোন অরবিটালের শক্তি সবচেয়ে বেশি? এটা তো পাবো n + l নিয়ম দিয়ে, এটাই পারবো। জি স্যার। ওকে, একই ধরনের প্রশ্ন। আচ্ছা, এটা দেখো তো 86 নাম্বার প্রশ্নটা। নিকেলের কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে n + l = 4 হয়? এটা একটু চিন্তার বিষয়। দেখো, নিকেলের কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে আমরা যদি নিকেলের ইলেকট্রোবিন্যাস করি, দেখি কি আসে। 1s2 2s2 2p6 3s2 3p6 3d8 4s2। আমাদের বলছে কতগুলো অরবিটাল, কতগুলো ইলেকট্রনের জন্য n + l 4 হয়। এটা ব্যাখ্যা করতে পারবো কিনা জানি না, এই যে 1 মিনিট সময় আছে, দেখি। তাহলে 4s এই অরবিটাল আছে না, 4s এর জন্য n + l কত হয় স্যার? 4s n + l কত হয় স্যার? 4। তাহলে এখানে 4s এর মধ্যে ইলেকট্রন আছে কয়টা? দুইটা। ঠিক আছে স্যার, দুইটা ইলেকট্রন। এরপর আছে দেখো 3p, 3p এর মধ্যে n + l 4 না? 3p এর জন্য কি স্যার n + l 4? ঠিক আছে। জি স্যার। ওকে স্যার, 3p এর মধ্যে ইলেকট্রন কয়টা আছে? 6টা। তাহলে 3p এর মধ্যে 6টা, 4s এর মধ্যে 2টা, মোট 8টা ইলেকট্রনের জন্য n + l = 4 হয়। বুঝছি স্যার? 3p এর 6টা আর 4s এর 2টা, মোট 8টা ইলেকট্রনের জন্য n + l এর মান 4 হয়। এরপর এখানে ব্যতিক্রম 89 নাম্বারটা দেখো তো, কোন অরবিটালটি সম্ভব? এটা তো পারবো, অরবিটালের সম্ভাব্যতা কপারের এটা। তাহলে আশা করি বাকিগুলো পারা যাবে। তো সময় যেহেতু শেষ, তো তোমরা এই ধরনের এমসিকিউ গুলো বই থেকে প্র্যাকটিস করো। বই থেকে তো আমি তো শুধু সীমিত কিছু নিছি। তো কোয়ান্টাম সংখ্যা আমাদের সিলেবাস যতটুকু ছিল অতটুকু তোমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করো। আগামীকাল একটা পরীক্ষা দিয়ে দাও, সম্ভবত গুগল ফর্মে নিব। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়, হ্যাঁ এমসিকিউ তোমাদের মানে অপশন দিয়ে দিয়েন। সরি স্যার, এরকম অপশন থাকবে না? দিবেন। হ্যাঁ, অপশন তো দিব, অপশন ছাড়া কেমন হবে? ঠিক আছে। তো